এনএসইউ ইংলিশ টিচার চ্যানেলে তোমাদেরকে সকলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সামনে যে পোয়েম নিয়ে আলোচনা করব সেই পোয়েমের নাম হলো লাভিং ইন ট্রুথ। পাবলিশড হয়েছিল 1591 সালে। আর লাভিং ইন ট্রুথ যিনি লিখেছিলেন সেই কবির নাম হচ্ছে স্যার ফিলিপ সিডনি। তিনি 1554 সালে জন্মগ্রহণ করেন আর তিনি মারা যান 1586। কবি সম্পর্কে আরও কয়েকটি বিষয় আমাদের জানা দরকার, সেই জন্য আমি এখানে এই তথ্যগুলো তোমাদের সামনে রাখছি, কিন্তু সময়ের অভাবে সমস্ত কিছু ডিসকাস করা সম্ভব নয়, তোমরা একটু দেখে নেবে এখান থেকে। তো কবির লেখা আরও কয়েকটি বিখ্যাত লেখার নাম আমি বলছি, তোমরা দেখে নাও। আর্কেডিয়া, অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি আর অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা। অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা সম্পর্কে একটু বিশদে আমাদের জানা দরকার, কারণ অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা এই কালেকশান থেকেই আমাদের সনেটটি নেওয়া হয়েছে। তো অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলার অ্যাকচুয়ালি একটি সনেট সিকোয়েন্স, যার মধ্যে 108খানা লাভ সনেটস আর 11খানা সংস আছে। তো অ্যাস্ট্রোফেল এই শব্দটি দুটো গ্রিক শব্দের সমষ্টি, যার মানে হচ্ছে স্টার লাভার। আর স্টেলা ল্যাটিন মিন করে স্টার শব্দকেই। অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা যখন পাবলিশড হয় 1591 সালে, তখন কিন্তু কবি মৃত। খুব দুঃখজনকভাবে কবির জীবদ্দশায় এই পোয়েমটি কিন্তু পাবলিশড হয়নি। এই সনেটগুলি লেখার জন্য কবি বিশেষভাবে যার কাছ থেকে ইন্সপিরেশান পেয়েছিলেন তিনি অন্য কেউ নন, তিনি হচ্ছেন পেত্রাক, যিনি তার কবিতাগুলো লিখেছিলেন তার প্রিয়তমা লরাকে উদ্দেশ্য করে। তো সিডনি এই সনেটের মধ্যে যার প্রতি ভালোবাসা দেখিয়েছেন তিনি অন্য কেউ নন, তিনি হচ্ছেন পেনিলোপ ডেভারেক্স। পেনিলোপ ডেভারেক্সের প্রতি যখন গভীরভাবে আসক্ত হন কবি, সেই সময় পেনিলোপের বয়স ছিল মাত্র 12 বছর। তিনি আর্ল অফ এসেক্সের মেয়ে ছিলেন। পেনিলোপের সঙ্গে যখন কবির বিয়ে হবে, বিবাহ বন্ধনে তারা আবদ্ধ হবে, এটা ধরে নেওয়া হচ্ছে দুঃখজনকভাবে তাদের সম্পর্কের মধ্যে পরিণতি আমরা দেখি না, সেক্ষেত্রে এটা ধরে নেওয়া হয় কবির বাড়ি থেকে কিছু আপত্তি ছিল। পরবর্তীকালে পেনিলোপ ডেভারেক্স যাকে বিয়ে করেন তার নাম হচ্ছে লর্ড রিচ। লর্ড রিচকে পেনিলোপ বিয়ে করার পর সিডনি যাকে বিয়ে করলেন তার নাম হচ্ছে ফ্রান্সিস ওয়ালসিংহাম। ফ্রান্সিস ওয়ালসিংহামের বয়স সেই মুহূর্তে ছিল 14 বছর। তিনি স্যার ফ্রান্সিস ওয়ালসিংহামের ডটার ছিলেন। পরবর্তীকালে পেনিলোপ ডেভারেক্সের প্রতি ভালোবাসা বা তার আসক্তির কথা জানিয়ে স্যার ফিলিপ সিডনি এই সনেটখানি লেখেন। কিন্তু এটাও মনে করা হয় যে ক্ষেত্রে তার নিজের স্ত্রীর কোনো আপত্তি ছিল না। এরপরে এসো আমরা লাইন বাই লাইন এই কবিতার সম্পর্কে একটু আলোচনা শুরু করি। ইন ট্রুথ অ্যান্ড ফেইন ইন ভার্স মাই লাভ টু শো দ্যাট সি ডিয়ার সি মাইট টেক সাম প্লেজার অফ মাই পেন। প্লেজার মাইট কজ হার রেড, রিডিং মাইট মেক হার নো, নলেজ মাইট পিটি উইন অ্যান্ড পিটি গ্রেস অবটেন। তোমরা সকলেই জানো এই সনেট পেত্রাগান সনেট, কারণ পেত্রাকের আমি কিছুক্ষণ আগেই তোমাদের বললাম পেত্রাকের দ্বারা তিনি গভীরভাবে প্রভাবিত ছিলেন। তো পেত্রাকের সনেটের যে স্ট্রাকচার অক্টেভ আর সিস্টেট, প্রথম 8খানা লাইন অক্টেভ আর পরবর্তী 6খানা লাইন সিস্টেট আমরা বলি। তো কোনো সময় দেখবে এই সনেট থেকে সনেটের স্ট্রাকচার জানতে চাওয়া হয়, সনেটের স্ট্রাকচারটিকে দেখানোর চেষ্টা করেছি। যেমন প্রথম যে কোয়ার্ট্রেন, ফার্স্ট যে 4টে লাইন কোয়ার্ট্রেন, সেক্ষেত্রে স্ট্রাকচার হচ্ছে এবি। একটু দেখে নেবে তোমরা, কারণ এখানে দেখবে শোয়ের সঙ্গে নোয়ের ম্যাচ হচ্ছে বা পেনের সঙ্গে
অপটেইন হচ্ছে একটু দেখে নেবে তোমরা। আর এটি নিয়ে যদি কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি পরবর্তীকালে এই স্ট্রাকচার নিয়েও আলাদা করে একটি ভিডিও বানাতে পারি। তো দেখো এখানে কি বলা হচ্ছে, দা কবি তিনি তার যে ভালোবাসা তিনি সরাসরি একদম ওপেনলি তিনি স্বীকার করছেন তার প্রিয়তমাকে তিনি কীরকম ভালোবাসেন, তার প্রিয়তমার প্রতি যে ভালোবাসা তিনি কিন্তু এখানে ব্যক্ত করছেন। কিন্তু সেই ব্যক্ত করার পদ্ধতিটি কি না, তিনি তার প্রতি যে ভালোবাসা প্রকাশ করতে চাইছেন তার কবিতার মধ্য দিয়ে। হি হোপস হিজ বিলাভেড উইল ফাইন্ড সাম এনজয়মেন্ট ইন রিডিং অ্যাবাউট হিজ সাফারিং। কিন্তু সেই সঙ্গে এটাও আমাদের মনে রাখতে হবে, তিনি চাইলেও তার প্রিয়তমা পেনিলোপ কিন্তু সহজে তার প্রতি যে ভালোবাসা সেটিকে উপলব্ধি করতে পারবে না। তো সেই জন্য কবি সেই কবিতার মধ্য দিয়ে তার ভালোবাসাকে প্রকাশ করতে চাইছেন। যদি কোনো কারণে পেনিলোপ তার কবিতা পড়েন, সেই কবিতা পড়ে তিনি হয়তো আবার ওই কবির প্রতি যে ভালোবাসা সেটিকে তিনি উপলব্ধি করবেন। এরপরে আমরা দেখে নেব সেকেন্ড কোয়াট্রেন। আই শট ফিট ওয়ার্ডস টু পেইন্ট দ্য ব্ল্যাকেস্ট ফেস অফ ও স্টাডিং ইনভেনশনস ফাইন হার উইডস টু এন্টারটেন অফ টার্নিং আদার্স লিভস টু সি ইফ দেন্স উড ফ্লো সাম ফ্রেশ অ্যান্ড ফ্রুটফুল শাওয়ার্স আপন মাই সানবার্নড ব্রেন। তো এখানেও আমি এই কোয়াট্রেনেও আমি চেষ্টা করেছি তোমাদের এই স্ট্রাকচারটিকে দেখানোর। এখানে দেখবে এ বি এই স্ট্রাকচারটিকে আমি দেখানোর চেষ্টা করেছি, লাইনের পাশাপাশি দেখবে স্ট্রাকচারটি দেওয়াই আছে। আর যে যে শব্দগুলো তোমাদের জানা দরকার বলে আমার মনে হয়েছে সেই শব্দগুলোকে আমি টেক্সটে এখানে বোল্ড হিসেবে দেখিয়েছি এবং নিচে এই তার মিনিংগুলোকেও দিয়েছি, তোমরা দেখে নিতে পারো, সুবিধে হবে বুঝতে। তো কবি কি করলেন, স্পিকার এখানে কি করলেন, বললেন আই শট ফিট ওয়ার্ডস টু পেইন্ট দ্য ব্ল্যাকেস্ট ফেস অফ ও স্টাডিং ইনভেনশনস ফাইন হার উইডস টু এন্টারটেন। তো কবি তার প্রিয়তমাকে পেনিলোপকে ইমপ্রেস করার জন্য বা খুশি করার জন্য যে কবিতা লিখতে চলেছেন, সেক্ষেত্রে সেই কবিতার সৃষ্টির জন্য তিনি সঠিক শব্দ চয়ন করতে চাইছেন। তিনি চাইলেই তো আর কবিতা লিখতে পারছেন না, তো সেক্ষেত্রে তিনি ভালো কবিতা সৃষ্টি করার জন্য তিনি চেষ্টা চালিয়ে গেলেন। আই শট ফিট ওয়ার্ডস টু পেইন্ট দ্য ব্ল্যাকেস্ট ফেস অফ ও স্টাডিং ইনভেনশনস ফাইন হার উইডস টু এন্টারটেন। তো অন্যের লেখা তিনি পড়তে চাইলেন, বিভিন্ন ভালো ভালো পৃথিবীর যে সুন্দর সুন্দর যে কবিতাগুলো আছে সেই কবিতার মধ্য থেকে, সুন্দর সুন্দর লেখাগুলোর মধ্য থেকে তিনি ভালো শব্দ কিছু চয়ন করতে চাইলেন, যাতে তার মনের যে যন্ত্রণা, তার যে কষ্ট দুঃখ, সেটিকে তিনি সঠিকভাবে তার প্রিয়তমার সামনে উপস্থিত করতে পারবেন, প্রেজেন্ট করতে পারবেন। কিন্তু আমরা দেখলাম সেক্ষেত্রে তিনি ব্যর্থ। of turning others' leaves to see if rain should flow some fresh and fruitful showers upon my sunburnt brain। কিন্তু আদপে কবির এই প্রচেষ্টা ফলপ্রসূ হলো না, তিনি ব্যর্থ হলেন। থার্ড যে কোয়াট্রেন দেখছি আমরা, বাট ওয়ার্ডস কেম halting forth wanting inventions stay invention nature's child fled stepped them studies blows and others feet still seemed but strangers in my way thus great with child to speak and helpless in my throes। তো কবি এক্ষেত্রে যথেষ্টই ব্যর্থ হলো বলে আমরা ধরে নিতে পারি। কোনো শব্দই সঠিকভাবে তার নতুন কোনো ক্রিয়েশনের জন্য উপযুক্ত নয় বলেই মনে হচ্ছে। বাট হিজ পোয়েটিক ওয়ার্ডস অ্যান্ড এক্সপ্রেশনস ডু নট কাম কন্টিনিউয়াসলি। তিনি যেরকমভাবে ভাবতে চাইছেন, যেরকমভাবে সৃষ্টি করতে চাইছেন, তার মধ্যে কোনো স্বতঃস্ফূর্ততা আমরা দেখতে পাচ্ছি না। দে আর হল্টিং। পোয়েটিক ইন্সপিরেশন ইজ আ ন্যাচারাল প্রোডাক্ট অ্যান্ড ক্যান নট বি প্রডিউসড বাই স্টাডি। তো কাব্যিক যে উন্মাদনা, কাব্যিক যে সৃষ্টি,
তার মধ্যে স্বতঃস্ফূর্ততা থাকাটি জরুরি। কিন্তু কোনো অবস্থাতে কবি সেরকম কোনো সৃষ্টির সন্ধান পেলেন না। ইট ইজ কল্ড নেচারস চাইল্ড হু ইজ টর্চার্ড বাই স্টাডি। তো যে সৃষ্টি স্বাভাবিক, যে সৃষ্টিকে এখানে নেচারস চাইল্ড হিসেবে উদ্ধৃত করা হচ্ছে, অন্যের লেখা পড়ার কারণে, সেই লেখা পড়ার কারণে কোনো রকম ফল আমরা, প্রভাব আমরা দেখতে পেলাম না। তো সেই স্টাডিকে, অন্যের লেখা বা অন্যের বিখ্যাত কবিতাগুলো পড়াকে এখানে স্টেপ মাদারের সঙ্গে তুলনা করা হচ্ছে। দ্য ওয়ার্ডস হুইচ আর সুইটেবল ফর আদার্স সিম স্ট্রেঞ্জ। কিন্তু ওই লেখাগুলো যেগুলো যথেষ্ট বিখ্যাত বা গুরুত্বপূর্ণ পৃথিবীর সাহিত্যে, সেইগুলো কবির কাছে স্ট্রেঞ্জ হিসেবে মনে হলো। হি ইজ লাইক আ হেল্পলেস চাইল্ড হু ক্যান নট বি এবল টু এক্সপ্রেস হিজ পেইন ডিউরিং দ্য টাইম অফ ডেলিভারি। তো এখানে কবির এটা মনে করা হচ্ছে বা বলা হচ্ছে যে এখানে কবির অবস্থা যথেষ্ট হতাশাব্যঞ্জক। তিনি সেই শিশুর মতো, যে শিশু জন্মের সময় কোনো কষ্ট প্রকাশ করতে পারে না, তার মতো অসহায় তিনি নতুন কোনো কবিতার জন্ম দিতে এখানে পারছেন না, সেই জন্য তিনি ব্যর্থ। এরপরে লাস্টের দুটো লাইনে আমরা দেখব, বাইটিং মাই ট্রেন্ড পেন, বিটিং মাইসেলফ ফর স্পাইট, ফুল সেড মাই মিউজ টু মি, লুক ইন দাই হার্ট অ্যান্ড রাইট। তো তিনি যখন অন্যের লেখাগুলো পড়ে নতুন কোনো কবিতা সৃষ্টির চেষ্টা করছেন, তিনি তো ব্যর্থই হলেন, সেটা আমরা আগে আলোচনা করলাম। তো এই অবস্থায় তিনি কি করছেন, তার অবস্থা কীরকম আমরা এখানে আলোচনা করছি। বলা হচ্ছে হিজ পেইন লাইক আ ট্রেন্ড রানস অ্যাওয়ে ডিউ টু দ্য ল্যাক অফ হিজ পোয়েটিক ইন্সপিরেশন। আর তার মধ্যে যেহেতু পোয়েটিক ইন্সপিরেশন নেই, তিনি যেহেতু নতুন কোনো কবিতার সৃষ্টি করতে ব্যর্থ, তার পেন এখন ওই স্কুল পালানো কোনো ছেলের মতো, ওই পেন কোনো নতুন কোনো সৃষ্টির করতে পারছে না। বিং হোপলেস হি ইজ বাইটিং হিজ পেইন অ্যান্ড বিটস হিমসেলফ ইন অ্যাঙ্গার। তিনি নিজের উপর ক্রুদ্ধ, নিজের উপর ক্ষুব্ধ, তিনি এই মুহূর্তে যথেষ্টই কিন্তু হতাশ। শেষ পর্যন্ত আমরা দেখলাম এখানে কি বলা হয়েছে, দেখো একদম লাস্টের লাইন, ফুল সেড মাই মিউজ টু মি, লুক ইন দাই হার্ট অ্যান্ড রাইট। ঠিক যখন তিনি হতাশা প্রকাশ করছেন, যখন তিনি যথেষ্ট যন্ত্রণায় কাতর, সৃষ্টি না করতে পারার যে যন্ত্রণা, তাতে যখন তিনি কাতর, ঠিক সেই সময় মিউজ তাকে ফুল বলে সম্বোধন করেন, আর মিউজ বলেন লুক ইন দাই হার্ট অ্যান্ড রাইট, নিজেকে অনুভব করো, নিজের হৃদয়ের মধ্যেই নতুন কোনো লেখার সন্ধান করো, যে লেখা হবে নিজের লেখা, যে লেখার মধ্যে স্বকীয়তা থাকবে। কারণ কিছুক্ষণ আগেই আমরা বললাম এই সৃষ্টি নেচারস চাইল্ড, অতএব অন্যের লেখার মধ্যে তোমার কোনো নতুন সৃষ্টি সম্ভব নয়। তো এখানে দেখবে মিউজকে সে সম্পর্কেও বলা হয়েছে, মিউজ সম্পর্কে একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি আমি। তো এখানে মোটামুটিভাবে এই কবিতাখানি শেষ হলো। যে আলোচনা আমরা করলাম, যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তোমরা এক্ষেত্রে ওয়ার্ড নোটসগুলো দেখবে, বা এখানে সামারি আকারেও আমি লাইনগুলোকে বলেছি, আর এখানে সময়ের অভাবে আমরা যতটা পারি শর্ট করে বলার চেষ্টা করলাম। আর এরকম যদি ভিডিও তোমাদের আরও প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাবে, তাহলে পরবর্তীকালে সেই ভিডিওগুলো তোমাদের সামনে উপস্থিত আমি করতে পারবো। চ্যানেলে যারা নতুন আজকে এসেছো, তোমাদের জন্য বলছি এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। আগামী দিনে এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও ইংলিশ লিটারেচার সংক্রান্ত আমি আপলোড করতে থাকবো। কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, সাম ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, একটু ভালো করে পড়বে। সকলকে ধন্যবাদ, সকলে ভালো থাকবে।